ভাই একটা কাজ করে এই টাইমে না মেসেঞ্জারে দিতে হলে আপনার সুবিধা হবে না? তো মনে হয় সুবিধা হবে। আচ্ছা দেখেন এটা ঠিক আছে কিনা দেখেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। তারপরে এখানে এই যে ফ্রি ক্লাস শুরু করলেন, হ্যাঁ প্যারা, এখানে কি এটা ভাই এখানে তো আরো অনেক দিছিলাম। এখানে কি কিন্তু ভাই দাঁড়ান, আমি একটা কাজ করি, আপনি একটু মেসেঞ্জার থেকে একটু চুক্তি করেন। এই যে দিচ্ছি আপনাকে মেসেঞ্জার থেকে। এখানে তো না আমি মেসেঞ্জারে 73 দেওয়ার দরকার না, আপনি আমার কথাটা বুঝেন। আপনি এখানে ফ্রি ক্লাস ব্যবহার করছেন, এটার মনে করেন একটা নাম দিলেন প্যারা, ঠিক আছে? যেহেতু এই নাম অলরেডি নাই, ঠিক আছে? ঠিক আছে শাহিদ ভাই, কথা বলেন। জি ভাই। আচ্ছা তাইলে মনে করেন এখানে সামথিং আপনি লরেম এটাই লিখছেন, এটাই তো লেখা ধরেন এইটা। জি ভাই। আচ্ছা গেল। জি জি। আর কিছু আছে? আর কিছু অ্যাড করছেন? আমি অ্যাড করছি তো, অনেকগুলো অ্যাড করছি। দেন আমি আপনাকে একটু দেখাচ্ছি। আপনি একটু এই যে আপনার দিছি এটা থেকে একটু কপি করেন আপনি, তাহলে সুন্দর হবে। কোনটা? যে দিছি আপনাকে দেখেন, এখানে আপনার অনেকগুলো কাজ করছি তো আমি। হ্যাঁ হ্যাঁ ভাই দিছি। হ্যাঁ হ্যাঁ ভাই, ওই যে আমাদের গ্রুপ আছে না, ওই গ্রুপে দিছি। একটু এখানে কেন ভাই আমার এই একটু হেল্প করে না? এটা নিয়ে আমি অনেকটা কনফিউশন ছিলাম আর কি। আকরাম ভাইয়া ওকে নিও আমার মতো? জি জি ভাই। তাহলে তো আমরা ভালোই আছি। শাহিদ একটু কথা বলি যে না আসলে ভাইকে একটু করে করে দেবো। তুমি শুনতেছো কিনা? ভাইয়া কি ভাষণ দিচ্ছেন নাকি? পাশে ভাষণের আওয়াজ আসতেছে। তো ভাই না ভাইয়া, না আমার না। স্লো হয়ে গেছে। এইটা দিয়ে গুগলে একটা লিংক আপ করছি, দেখছেন? জি ভাই। গুগলে মানে গুগল লিংক আপ করছেন কি? মানে ওই যে আমার যে ওয়েব পেজটা যে এইটা, তো এটার সাথে গুগলের সাথে সংযোগ করেছে। আচ্ছা বুঝছি। ফর্ম দিলেন, এবার ঠিক আছে ভাইয়া। এটাই তো না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এখন কথা হচ্ছে আপনার সমস্যাটা কোথায় এটা বলেন। অদারণ ভাই এটা একটু ওপেন হোক, তারপর আমি বলতেছি। মানে এটা দিয়ে আমার সিএসএস এর যে কাজ করব, মানে স্টাইলের যে কাজটা করব, তো স্টাইলের কাজটা আমি করতে পারতেছিলাম না। তাই আমার মানে কালার করতে পারতেছিলাম না। বাকিগুলো হয়? মানে বাকি যেগুলো করছেন ওইগুলো কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওইগুলো হয়েছে না? এর আগের দিন ক্লাসে দিলেন, ওইটা অনেক ভালো বুঝছি ভাইয়া। ওইটা থেকে অনেকটা ভালো হেল্পফুল হয়েছে অবশ্যই। আচ্ছা এবার বলেন এখানে সমস্যা কোথায়? ছবিগুলো আসবে না, কারণ ছবি তো নাই এর মধ্যে, এই জন্য ছবি আসে না। হ্যাঁ অবশ্যই, মানে এটা তো আমার এটা আসে ভাই। সমস্যাটা হলো যে এখানে মাই ওয়েব পেজ লেখা, তো আমি চাচ্ছি এখানে একটা কালার করতে, তারপর আবার চাচ্ছি অ্যাবাউট মি, এখানে একটা কালার করতে। তারপর ওয়েট একটা মিনিট, মাই ওয়েবসাইট এই লেখাটাকে কালার করবেন নাকি এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করবেন? সে দিদি না ভাই, মানে ওইটা যে আপনার লেখাটা না, ওইটাকে কালার করতে চাচ্ছি, কারণ ওইটা মানে দেখতে অনেক সুন্দর লাগে। আচ্ছা লেখাটাকে কালার করবেন, অ্যাবাউট মি এই লেখাটাকে কালার করবেন, এটাই তো?
জি ভাই, আর আরেকটা আছে না যে সার্ভিস, তারপর আবার আরেকটা আছে ওই যে ক্লিক হেয়ার টু গো টু গুগল, ওইটাতে কত কালার করতে হবে, কারণ ওইটাতে কালার না করলে তো বোঝা যাবে না। না না, এটা তো অলরেডি ওই যে লিংক আপ করার কারণে ডিফল্ট কালার চলে আসছে, দেখছেন? এটা কিন্তু নীল কালার, আচ্ছা ভাই, ডিফল্ট কালার। এটাকে আপনি যখন ওই যে এটাকে আলাদাভাবে ধরে যখন কালার করবেন তখন সেটা আলাদা একটা ডিজাইন আসবে। আচ্ছা, এরপর হলো কন্ট্যাক্ট আছে, এটাই তো? জি জি ভাই, সার্ভিস কিন্তু এই যে একটা কালার আসছে, দেখেন। জি, ও হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা দেখি তাহলে, আমরা ইয়েগুলো দেখি। আপনার এখানে কিন্তু যেমন হচ্ছে কন্ট্যাক্ট আছে, হ্যাঁ, এটা কি? আচ্ছা, আমরা প্রথম থেকে দেখি। প্রথম আমাদের এখানে মাই ওয়েবসাইটটাকে আপনি কিসের ভিতরে রাখছেন? হেডিং 1 এর ভিতরে, ঠিক আছে? আচ্ছা, মানে H1 অথবা হেডিং 1 এর ভিতরে রাখছেন মাই ওয়েবসাইট এই লেখাটাকে। এখন আপনি চাচ্ছেন এই লেখাটা কালার হবে। তো এখন এই লেখাটা কালার করতে গেলে আমাদেরকে কি করতে হবে? CSS করতে হবে, ঠিক আছে? অথবা আমরা অন্যভাবেও করতে পারি, সেটা হচ্ছে HTML এর একটা ট্যাগ আছে, ফন্ট ট্যাগ, ঠিক আছে? ফন্ট ট্যাগের মাধ্যমে আমরা কি করতে পারি? কালার করতে পারি। আচ্ছা, একটা মিনিট। ওকে, এই যে ফন্ট, হ্যাঁ, এটার ভিতরে ফন্ট ট্যাগের ভিতরে যে লেখাটা লিখবেন সেই লেখাটাকে কালার করতে পারবেন কিভাবে? ফন্ট ট্যাগ ব্যবহার করে। যেমন এটা কালার যদি আপনি বলেন যে গ্রিন, ঠিক আছে? আপনি ব্রাউজারে যান, অ্যাবাউট মি, খেয়াল করেন গ্রিন হয়ে গেছে, দেখছেন? জি ভাইয়া। কিন্তু এটা মনে করেন প্রফেশনাল সিস্টেম না, এটা আপনাকে করতে হবে টোটালি এক্সটার্নাল সিএসএস লিংক আপের মাধ্যমে আপনাকে কি করতে হবে? প্রফেশনালি কাজ করতে হবে, ওকে? তো এখন আপনি যখন এক্সটার্নাল সিএসএস দিয়ে কাজ করবেন তখন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তখন আপনাকে করতে হবে হচ্ছে ইন্ডিকেটর দিয়ে ধরতে হবে প্রত্যেকটা ট্যাগকে, বুঝতে পারছেন? হয়তো এলিমেন্ট ট্যাগের মাধ্যমে ধরতে হবে, নয়তোবা ইন্ডিকেটর দিয়ে ধরতে হবে, ঠিক আছে? এখন এই যে মাই ওয়েবসাইট, এই জিনিসটার একটা আইডেন্টিফায়ার অথবা ইন্ডিকেটর যেটাই বলেন, ওটা হচ্ছে আমরা ক্লাস হিসেবে ধরলাম এটাকে। মাই ওয়েবসাইট এই লেখাটাকে আমরা সিএসএস করার জন্য কি দিয়ে ধরলাম? ক্লাস দিয়ে ধরলাম। ক্লাসটা কি? ক্লাসটা একটা আইডেন্টিফায়ার বলতে পারেন অথবা ইন্ডিকেটরও বলতে পারেন। মানে এই লেখাটাকে সিএসএস এর কাছে কি করবে? ইন্ডিকেট করবে, আলাদা করে ফেলবে। এই যে নিচে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, হেডিং আছে, ইমেজ আছে, এই সমস্ত ট্যাগগুলো থেকে এই হেডিং 1 ট্যাগটাকে সে কি করে ফেলছে? আলাদা করে ফেলছে। কিভাবে? একটা ক্লাস ব্যবহার করার কারণে। কি ব্যবহার করার কারণে? একটা ক্লাস ব্যবহার করার কারণে। এখন আপনি যদি এখানে ক্লাসের নাম দেন টাইটেল, এই যে প্যারাগ্রাফের জন্য যে ক্লাসটা নিছেন সেটার নামও যদি টাইটেল দেন, তাহলে কি হবে? আলাদা হবে? না না, আলাদা হবে না, কম্বাইন্ড হয়ে যাবে, দুইটা সেম হয়ে যাবে। তার মানে এই যে ধরার জন্য এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ক্লাস, আর তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ক্লাসের যে নামটা আপনি ব্যবহার করবেন সেটাই হলো এই মাই ওয়েবসাইট এই কন্টেন্টটার ইউনিক আইডেন্টিফায়ার, বুঝতে পারছেন? এখন এই যে আইডেন্টিফায়ার বলি আমরা, ইন্ডিকেটর বলি, এটা আসলে কি কাজ করবে? এটা কাজ করবে যেমন ধরেন এখানে H1, সাপোজ ধরেন এখানে H1 আরেকটা আছে, ঠিক আছে? এখানে লিখলেন আপনি লরেন, এই লেখাটা লিখলেন, ঠিক আছে? তো এখন H1 কয়টা হয়ে গেল? দুইটা হয়ে গেল। তো এখন দেখেন, আমরা যদি এখানে ক্লাস ব্যবহার না করি, ঠিক আছে? একটা মিনিট। আচ্ছা, এখন আমরা এখানে ক্লাস ব্যবহার করলাম না, আমরা সরাসরি এলিমেন্ট আইডেন্টিফায়ার ব্যবহার করলাম। এলিমেন্ট আইডেন্টিফায়ার কি? H1। কি H1? আমরা কোড করতেছি কিসে? ইন্টারনাল সিএসএস। এই যে স্টাইলের ভিতরে কোড করলে এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। এগুলো আমরা সামনে পাবো, এখন আপনার কাজের জন্য একবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাইলে H1 ডিরেক্টলি লিখে দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম এবং শেষ করলাম। এটা মাঝখানে একটা এন্টার দিলাম, বাস আমার প্রপার্টি ডিক্লেয়ার করার জন্য কি হয়ে গেছে? একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি এখানে বলে দিলাম যে কালার কি জন্য? কালার এই প্রপার্টি কি জন্য ব্যবহার করা হয়?
ভাই দাঁড়ান, এখানে একটা কোশ্চেন আছে, মানে এখানে যে আপনি লিখলেন যে H1 যে ট্যাগটা দিলেন, তো এই ট্যাগটা এখানে ইউজ করলে তারপরে আপনি যদি মানে কালারটা করেন তাহলে হবে, তাই না? এছাড়া তো হবে না। আর আগে ধৈর্য ধরেন, কাজটা হোক, তারপরে রেজাল্টটা দেখেন, তখন বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাচ্ছি, তারপরে কোশ্চেনটা করেন। হ্যাঁ, আচ্ছা ভাই। আচ্ছা, এখানে কালারটা ধরেন আমরা দিলাম রেড, মানে চোখে ধরার জন্য। কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম। এখানে কিন্তু খেয়াল করেন, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, আরেকটা হলো লরেম ইপসাম $C হ্যাঁ, মানে দুইটাই কিসের ভিতর আছে? হেডিং ট্যাগের ভিতর আছে। এই স্যার, দুইটা কিন্তু আলাদা, দুইটা কিন্তু আলাদা আলাদা। আকরাম, জি স্যার। এক তো এক। শাহিদ কথা বলতেছে না, শাহিদ কি বিজি নাকি? আচ্ছা, দুইটা কিন্তু আলাদা। এখন দেখেন দুইটা কিন্তু সেম হয়ে গেছে। রেজাল্ট দেখছেন? জি। এখন আমি কিন্তু চাচ্ছি যে দুইটা সেম হবে না। আমি চাচ্ছি যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এক কালার আসবে, লরেম ইসলাম $C এটা আরেকটা কালার আসবে। আমি চাই দুইটা আলাদা ডিজাইন হবে। তাইলে আমাদের কি করতে হবে? ক্লাস ইউজ করতে হবে, নয়তো আইডি ইউজ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। হয় ক্লাস নয় আইডি। এখন আমরা ক্লাস ইউজ করলে, এখানেও ক্লাস ইউজ করলাম, এটাকে আলাদা করার জন্য ক্লাস ইউজ করলাম। এখন দুইটা কি সেম হয়েছে না আলাদা হয়েছে? একদম সেম হয়ে গেছে। এখনো সেম। কি জন্য? কারণ দুইটাই ক্লাস, এখনো কোনো আইডেন্টিফায়ার আমরা মানে এই যে মানে ক্লাসটাকে ধরার জন্য কোনো নাম দিই নাই, ক্লাসের কোনো নাম দিই নাই। এখন ক্লাসের নাম দিলাম, এটা হলো মনে করেন HEAD হেড 1, মানে হেডিং 1, ঠিক আছে? এটা হলো হেড 2। এখন কি আলাদা নাকি এক হয়ে গেছে? আলাদা। এখন আলাদা হয়ে গেছে। এখন হেড 1 কে কপি করলাম, এখানে H1 এর পরিবর্তে আমরা দিলাম কি হেড 1। এখন আমরা যদি সেভ করি তাহলে আমাদের ডিজাইন দেখি, ডিজাইন আসে কিনা দেখেন। হয়েছে কিছু? জি অবশ্যই। কিচ্ছু হয়নি। না চেঞ্জ হয়নি। আরে সামনে একটা স্টেপ দেওয়া লাগবে। হ্যাঁ, কিছুই হয়নি। এর কারণ হইলো আপনি যে ক্লাস ধরছেন, সিএসএস কিন্তু আপনার এই লেখাটাকে বুঝতেছে না যে এটা কি, হেড 1টা কি সে বুঝতেছে না। এখন হেড 1টা আপনি ব্যবহার করলেন ক্লাস, তার মানে ক্লাসকে সিএসএস এ চিনাই দেওয়ার জন্য ব্যবহার করতে হয় ডট। জি স্যার। কি ব্যবহার করতে হয়? ডট। এখন দেখেন আপনার শুধুমাত্র প্রথম হেডিংটা লাল হয়েছে, দ্বিতীয় হেডিংটা কালো, মানে দ্বিতীয় হেডিং এ কোনো প্রভাব ফেলে নাই। করেনি। তাহলে বুঝতে পারছেন যে ক্লাস কেন ব্যবহার করতে হবে আপনার? শাহিদ ভাই, তো সে তো ভাই এই পর্যন্ত ইনশাআল্লাহ বুঝছি ভাই। একটা আমার একটু হেল্প করেন, সেটা হলো মানে আজকে ক্লাসে একটু ভিডিও মানে রেকর্ডিং যেহেতু হচ্ছে, তাহলে আমি একটু বের হয়ে যাচ্ছি, মানে আমার টিউশনি আছে তো বরাবর। তো এই সময় 3টার সময় টিউশনে দেন কেন? ও আজকে ডেটে পড়ে গেছে না? আর তো একটা টাইম নির্ধারণ করে দেন, কোন সময় 3টা বাজে করাইবেন, কোন সময় রাতে করাইবেন। তো মানে রমজান মাস তো এই জন্য পুরো দিন করান লাগে আর কি। না, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। যাই হোক, তাহলে আপনার এমনি শাহিদ ভাই আপনার প্রবলেম সলভ হয়েছে তো? জি ভাই ইনশাআল্লাহ এখন বুঝছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো ভাই আমি আরেকটা, এইটা আমি পুরোটা করবো, আবার করবো এটা দিয়ে আরেকটু কাজ আছে। তো আমার একটু লিঙ্ক আরেকটা আছে, আমি ভাবতেছি যে দেখি আমি একটু ট্রাই করে, মানে ওইটা তো গুগল দিয়ে করছি, লিঙ্ক আপ করছি। তো এখন ভাবতেছি যে আমি কোনো একটা ইমেইল থেকে কোনো একটা কিছু করতে পারি কিনা, এরকম একটা লিঙ্ক আপ করতে পারি কিনা একটু ট্রাই করি। যদি পারি তো ভালো, তারপর আমি আপনার আবার দেখাচ্ছি আবার। আচ্ছা, ঠিক আছে। তাইলে ওই যে কালকে তো রাতে ক্লাস হবে, তাহলে কালকে স্ক্রিনটা শেয়ার করি না? আচ্ছা ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, ওয়েবসাইটটা কিভাবে গুগলের সাথে সংযোগ করবে এটা কি পরে দেখাবেন? কোনটা? ওই ওয়েবসাইট গুগলের সাথে সংযোগ করা নাকি এটা এমনিতে সংযোগ হয়? মানে এই যে তুমি এখানে একটা লেখাতে ক্লিক করবা, ওটা ইয়েতে চলে যাবে, গুগলে চলে যাবে, এটাই তো? না, এটা তো লিঙ্ক। আর সাহিত্য যে এগুলো করছে, এগুলো কিভাবে করছে সেটা আগে ক্লাস করছে এগুলো? হ্যাঁ, সে তো ওই যে ওগুলো একটু দেখাবেন? HTML ক্লাস এগুলো পুরো করছে তো। আপনারা আমগুলো একটু বুঝে দিন এগুলো। আর বলতেছি না, আমরা যে প্র্যাকটিস করি, কোনো ওয়েবসাইট তৈরি করি নরমালি, এগুলোকে এমনি ডাইরেক্ট গুগল থেকে সংযোগ হয়ে যাবো নাকি এটা অ্যাড করা লাগবে আলাদা? না,
গুগলে সংযোগ বলতে তুমি আসলে কি বুঝাতে চাচ্ছ আমি ওইটাই বুঝি নাই। মানে অন্য কেউ যাতে সার্চ দিলে আমার ওয়েবসাইটে পায়, মানে তোমার এরকম। ওয়েবসাইটটা পাই মানে গুগলে গিয়া বা তোমার ওই যে ব্রাউজারে নেটে গিয়ে সার্চ দিলে ওটার জন্য তুমি যখন একটা ওয়েবসাইট কিনবা তখন সেটা ডোমেইন আর হোস্টিং কিনে ওটাকে অনলাইনে দিতে হয়। ওটার 1-2 দিন ক্লাস করাবো, দেখাবো এগুলো কেমনে কি করতে হবে, ঠিক আছে? ওটা আলাদা জি জিনিস। জি আচ্ছা, তাইলে আমাদের গত ক্লাসে গেল বেসিক HTML এর ব্যাপারটা। হ্যাঁ, জি জি। এখন ওই যে সাহিত্য কোনো কথা বলতেছে না, ও কি আছে না ও মেসেজ দেন একটা ভাই, হ্যাঁ মেসেজ করেন না একটা, এদের কথা কইতেছেন না কেন? এই তো জব করে তো। কে শাহিদ ভাই? হ্যাঁ, এ তোমরা তো খিলপাড়া চিনছো নি? তিনশো দেখলে কোন জায়গায় জব করে ভাই? হসপিটালে জব করে সম্ভবত। আচ্ছা, তাইলে আমরা এক কাজ করি, আমাদের বেসিক যে HTML নিয়ে কোনো সমস্যা আছে আকরাম? না না না। আচ্ছা, তাইলে আমরা HTML এডিটরটা একটু দেখি। হ্যাঁ, HTML এডিটরটা হচ্ছে মানে HTML-টাকে তুমি কোন এডিটর দিয়ে ব্যবহার করবা, ঠিক আছে? যেমন আমরা করতেছি কি দিয়ে, সাবলাইম দিয়ে। আমরা কি দিয়ে করতেছি? সাবলাইম দিয়ে। সাবলাইম দিয়ে। হ্যাঁ, কিন্তু তোমার যখন তুমি যখন কম্পিউটার দিয়ে করবা তখন তোমাকে কি দিয়ে করতে হবে? নোটপ্যাড দিয়ে। প্রথম অবস্থায় নোটপ্যাড কোথায় পাবা? কন্ট্রোল আর দাও, কন্ট্রোল আর দিলে তোমার এই যে রান কমান্ড আসবে, রান কমান্ড আসলে এখানে লিখবে নোটপ্যাড, ঠিক আছে? কম্পিউটারে অটোমেটিক্যালি বাই ডিফল্ট এই অ্যাপ্লিকেশনটা থাকে, ঠিক আছে? সবগুলো কম্পিউটারে? হ্যাঁ, সব কম্পিউটারে থাকবে, এনি একেবারে যে কোনো কম্পিউটারে। এখন এই নোটপ্যাড দিয়ে, হ্যাঁ কন্ট্রোলার কোন জায়গায় স্যার? সার্চ বারে? না, তুমি ইয়ে করবা, কিবোর্ড থেকে দিবা হচ্ছে উইন্ডোজ আর, কিবোর্ড থেকে দিবা হলো উইন্ডোজ কি এবং আর। উইন্ডোজ কি এবং আর কেন? হ্যাঁ, উইন্ডোজ কি এবং আর দিলে দেখবে যে এই যে উপর দিয়ে রান নামে একটা কমান্ড প্রম্পট আসবে, ঠিক আছে? জি জি, ওইটা এই কমান্ড প্রম্পটে লিখবা নোটপ্যাড। ওপেনের জায়গায় জানেন? হ্যাঁ হ্যাঁ, ওপেনের জায়গায় খালি ঘরটাতে লিখবা হচ্ছে নোটপ্যাড। নোটপ্যাড। হ্যাঁ, এরপরে ওকে দিবা, নোটপ্যাড ওপেন হয়ে যাবে। তাহলে এটা অটোমেটিক্যালি কম্পিউটারের সাথে হ্যাঁ, এটা কম্পিউটারের একটা বিল্ট ইন অ্যাপ্লিকেশন। এটা দিয়ে তুমি ছোটখাটো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজের কাজ করতে পারবা। যেমন তুমি এখন যেমন এই যে HTML লিখছো, ঠিক আছে? পুরো শব্দটা তোমার কিন্তু লিখতে হচ্ছে, ঠিক আছে? এই যে পুরো শব্দটা তোমার লিখতে হচ্ছে। এখন এটা লিখতে হলে, এটা লিখলে তোমার সুবিধা কি? তোমার এই যে তুমি যখন এটা হাতে লিখে লিখে কাজ করবে তখন তোমার এটার প্রতি কি হয়ে যাবে? তোমার এটার প্রতি একটা দক্ষতা চলে আসবে অটোমেটিক্যালি। কিন্তু তুমি যখন ওই যে ইয়ে ব্যবহার করবা, সাবলাইম ব্যবহার করবা, তখন তোমার এটার প্রতি মানে এটার প্রতি তোমার একটা ইয়ে কাজ করবে, অনিয়া কাজ করবে বলতে মুখস্থ করার বা মনে রাখার মতো। কারণ তুমি দেখতেছো যে সাবলাইমে দিলেই চলে আসে, কিন্তু তুমি এটা ফিউচারে বিপদে পড়ে যাবা। মানে তুমি প্রফেশনালি কাজ করতে গেলে তখন অনেক সময় অনেক কোড তোমার মাথায় আসবে না। কিন্তু তুমি যখন নোটপ্যাড দিয়ে প্রত্যেকটা কোড করবা, প্রত্যেকটা ট্যাগ লিখবা তুমি, তখন তোমার এগুলো মাথায় থাকবে, ঠিক আছে? ওইদিন যা করেছেন সবগুলো কি প্র্যাকটিস করা লাগবে লিখে লিখে? হ্যাঁ, প্রথম অবস্থায় এই যে এগুলো সবগুলো নোটপ্যাড দিয়ে করতে হয়, তাইলে সুবিধা হচ্ছে মাথায় থাকে। এই যে আমি করতেছি, দেখো, ঠিক আছে? জি জি। এবার এই যে ধরো মনে করো আমরা এখানে লিখলাম হইলো H1, দেখো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অক্ষর তোমাকে লিখতে হচ্ছে। আরে এটা সুবিধা না? তুমি যত লিখবা ততই তো শিখবা, নাকি? জি জি। আমরা লিখলাম কি, হ্যালো হেডিং। স্যার এতটুকু তৈরি করতে পারবো মুখ আছে? না, মানে ওই যে তোমার ইয়ের কথা বলতেছি আর কি। তুমি এই যে ইয়েতে কাজ করবা যে, আচ্ছা এটা সেভ করবো না পরে। তুমি যে নোটপ্যাডে কিভাবে কাজ করবে, এরপরে হেডিং এ আসো, এরপরে হেডিং এর ভিতরে লেখো স্টাইল। শুধু স্টাইল লিখলেও হবে, ওই যে বাকি ওগুলো না লিখলেও হবে। ঠিক আছে? এরপরে এই যে হেডিং 1 ট্যাগটাকে ধরো, ট্যাগটাকে শেষ করো, এরপরে এটার একটা কালার দাও,
রেড। এবার এটাকে সেভ করো, ডেস্কটপে সেভ করো। এখানে লেখা হচ্ছে index.html, সেভ করো। তাহলে যে কোনো নাম দিলে হবে না নাকি এটাই দিতে হবে? না না, তো আমরা HTML ফাইলগুলোর প্রথম ফাইলটাকে আমরা ইন্ডেক্স ফাইলেই চিনি, ঠিক আছে? তারপরে .html, যেহেতু এটা HTML ল্যাঙ্গুয়েজ, অলরেডি আমাদের ইন্ডেক্স আছে, তো আমরা index2 দিলাম, index2.html, ঠিক আছে? এটা কেটে দিলাম। জি জি। এটা আবার আমরা আমাদের ইয়েতে আসলাম, আই দিলাম, আমাদের index2 কই, এই যে index2, এই যে হ্যালো হেডিং জি কালার, ঠিক আছে? যাই হোক, তো এটা তুমি যখন কম্পিউটারে বসবে তখন তোমাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে? নোটপ্যাড। প্রথম অবস্থায় প্রথম 1 মাস নোটপ্যাড, এই যে সাবলাইমের এত মজার সাবলাইমের মতো এত মজার টেক্সট এডিটর ব্যবহার করা যাবে না প্রথম অবস্থায়। আচ্ছা, তাইলে আমরা এডিটরের ব্যাপারটা বুঝলাম, ওকে? জি স্যার। আচ্ছা, সেভ করা তো বুঝলাম, কিভাবে সেভ করতে হয়। জি জি। সেভ তো সেভ অ্যাজ করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, সেভ অ্যাজ করতে হবে। যে কোনো জায়গায় নতুন ফাইলকে সেভ করার জন্য হলো সেভ অ্যাজ। আর সেভ কখন করবে? যখন তুমি অলরেডি সেভ করে ফেলছো, এখন তুমি মনে করো কোনো কিছু এডিট করছো, কমাইছো, বাড়াইছো বা নতুন কোনো জিনিস অ্যাড করছো, তখন ক্ষেত্রে সেভ করলেই হয়, কারণ এটা তো অলরেডি সেভ করা আছে। এটার উপরে শুধু মডিফিকেশনটাকে আবার সংরক্ষণ করার জন্য সেভ দিতে হয়, সেভ অ্যাজ লাগে না। কিন্তু তুমি যদি চাও যে না আমি এটাকে আরেকটা ড্রাইভও একটা কপি রাখবো, তখন আবার তোমাকে সেভ অ্যাজ দিতে হবে, ঠিক আছে? স্যার এটা HTML দিয়ে তো শুধু ওয়েবসাইট তৈরি করে আর বাকিগুলো দিয়ে কি শুধু এডিটিং করে? না, HTML দিয়ে হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচারটা গঠন করা হয়, জি জি। আর ঠিক আছে? CSS এরপরে CSS দিয়ে হচ্ছে ওই স্ট্রাকচার গুলাকে নান্দনিক করা, মানে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা, দেখতে যাতে সুন্দর হয়। এরপরে বুটস্ট্র্যাপ, এটাও সেম কাজ করে। আবার বুটস্ট্র্যাপে আবার আরেকটা কাজ আছে, CSS এর আরো কাজ আছে হচ্ছে তোমার মনে করো যে কোনো ডিভাইস, যেমন ল্যাপটপের স্ক্রিন বড়, তারপরে বড় বড় কম্পিউটার বা বড় বড় কম্পিউটার স্ক্রিনের এগুলোর মনিটর আরো বড়, তারপরে মোবাইলের মনিটর একরকম ছোট, এরপর ট্যাবের মনিটর মোটামুটি মিডিয়াম। তাইলে এই যে কয়েক রকমের ডিভাইস আছে, প্রত্যেকটা ডিভাইসে যাতে তোমার কি হয়, তোমার ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে মনে করো ভিউ হয়, এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে, দেখতে হবে। এই যে CSS এবং বুটস্ট্র্যাপ এই জিনিসগুলোর কাজও করে থাকে, ঠিক আছে? কারণ কেউ কম্পিউটার দিয়ে ওপেন করবে, কেউ মোবাইল দিয়ে ওপেন করবে, তাহলে তোমার যদি ওয়েবসাইট যদি প্রপারলি শো না হয়, তাহলে তো তোমার এই ওয়েবসাইট ডিজাইন করার কোনো মানে হয় না, তাই না? জি জি বুঝছি। এই হলো কাহিনী আর কি। আচ্ছা, তাহলে আমরা বেসিকে যাই। বেসিক এখানে কি আছে দেখি। বেসিক এক্সাম্পল হচ্ছে HTML ডকুমেন্টস গুলো আর কি। আমরা দেখছিলাম যে ডক টাইপ দিয়ে কিভাবে HTML5 ভার্সনে ডক টাইপ ইউজ করে করতে হয়, কাজ করতে হয়, ঠিক আছে? এই যে এই জিনিসটা এক্সট্রা ইউজ করতে হয়। আচ্ছা, তারপর আমরা নরমালি শুরু করি হলো কি দিয়ে, HTML দিয়ে, ঠিক আছে? HTML দিয়ে। এই যে ডক টাইপ ডিক্লারেশন রিপ্রেজেন্টস দ্য ডকুমেন্ট টাইপ, মানে ডকুমেন্ট মানে আমাদের যে ফাইলগুলো এগুলো তো এক একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টটার ধরনটা হচ্ছে ডক টাইপ HTML এর মাধ্যমে কি করা হয়, ব্রাউজারকে বুঝাই দেওয়া হয়। ব্রাউজার তখন বুঝতে পারে যে এটা হলো HTML এর ডকুমেন্ট, এটা হলো HTML এর ডকুমেন্ট। এই যে ডক টাইপ, ডক মানে ডকুমেন্ট, টাইপ মানে ধরন। তাহলে ডকুমেন্টের ধরনটা কি? ডকুমেন্টের ধরন হচ্ছে HTML, যেটা হলো একটা ওয়েব ফাইল, মানে ওয়েব ভিত্তিক ফাইল। জি স্যার। আচ্ছা, এরপরে হেডিং, এই যে H1 মানে হেডিং 1, H2 মানে হেডিং 2, H3 মানে হেডিং 3, ঠিক আছে? এরপরে প্যারাগ্রাফ ট্যাগ আছে, এই যে ফি দিয়ে প্যারাগ্রাফ ট্যাগ। প্রত্যেকটা ট্যাগ শুরু হয় এবং শেষ হয়, প্রত্যেকটা ট্যাগ শুরু হয় এবং শেষ হয়, ঠিক আছে? যেমন আমরা এখানে এই যে আমরা আমাদের এই জিনিসটাকে আমরা যদি একটু মনে করো করি, জুম করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের H1, হ্যাঁ ক্লাস, এটা আমাদের বাদ, এটা আমাদের অ্যাডভান্স। আচ্ছা,
এই যে h1 ট্যাগ, এটা পুরোটা একটা ট্যাগ। ওকে, জি স্যার। হ্যাঁ, এটা পুরোটা একটা ট্যাগ, সেম ট্যাগ। তো এখন এটাও ট্যাগ, এটাও ট্যাগ, তাহলে কোনটা ওপেন কোনটা ক্লোজ? এটা হলো ওপেন। ক্লোজ কোনটা হবে? যখন একটা ব্যাকস্ল্যাশ থাকবে তখন সেটা হবে ক্লোজ ট্যাগ। মানে হেডিং ট্যাগ এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়ে গেছে, এরপরে আর হেডিং ট্যাগের অস্তিত্ব নাই। ঠিক আছে? জি জি। এভাবে আমরা দেখবো। আবার কিছু কিছু ট্যাগ আছে যেমন ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগের শুরু আছে, এটা শেষ নাই। মানে এই যে ইমেজ ট্যাগের শেষের কোনো প্রয়োজন নাই, মানে এটা শুরুই, এই ট্যাগটা এমনই, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। নেই। এরপর আছে HTML লিঙ্কস। আমরা HTML এর লিঙ্কস আমরা এখানে আমাদের এখানে ছোটখাটো একটা লিঙ্ক আছে। এই যে যেমন ধরো এটা আছে, তারপরে হচ্ছে এই জিনিসটাই দেখো, যেমন দেখো আমরা এখানে আবার লিখতেছি অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, এ দিয়ে এ মানে হচ্ছে অ্যাঙ্কর, এ মানে হচ্ছে কি অ্যাঙ্কর। অ্যাঙ্কর মানে হচ্ছে সংযুক্ত করা বা কোনো কিছুর সাথে লিঙ্ক আপ করা। ঠিক আছে? এখন তুমি কাকে লিঙ্ক আপ করবা? সেই লিঙ্ক আপ করার জন্য তোমাকে কি ব্যবহার করতে হবে? HREF, হাইপার রেফারেন্স নামে একটা কি আছে, অ্যাট্রিবিউট আছে। এই যে ATTR মানে হলো কি অ্যাট্রিবিউট। প্রবলেম দিবেন স্যার? হ্যাঁ, বলো। নেটে প্রবলেম দিতেছে স্যার। নেটে প্রবলেম দিতেছে, দাঁড়াই গেছে। আমি তো এখন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা যাচ্ছে, দাঁড়াই গেছে। নেট ইয়ে তো একেবারে। আচ্ছা, আমি ক্লোজ করে আবার ঢুকতেছি। আমরা সবাই আচ্ছা, আচ্ছা, এই যে প্রবলেম দেয় না আকরাম, বলো। আচ্ছা, এই যে HREF মানে হলো হাইপার রেফারেন্স। হ্যাঁ, তো হাইপার রেফারেন্স দিয়ে তোমার কি করতে হবে? তুমি যার কাছে যাইবা, মানে যে ওয়েব পেজে যাইতে চাও। স্ক্রিন বন্ধ তো, স্ক্রিন বন্ধ। আচ্ছা, তুমি যে ওয়েবসাইটে যাইতে চাও, ঠিক আছে, যেমন ধরো তুমি এই ওয়েবসাইটে যাইতে চাও, তাহলে এই যে এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাকে কি করতে হবে? কপি করতে হবে। এই লিঙ্কটাকে বলা হয় URL। এই লিঙ্কটাকে কি বলা হয়? URL মানে হচ্ছে, আমরা এখানে লিখে দিই, আমরা এখানে কমেন্টসে লিখে দিই। হ্যাঁ, দেখি না, এটা আরেকটু আবার দেখান, এটা দেখে না। একটা মিনিট। আচ্ছা, এটা হলো URL কি সেটা আমরা লিখে দিচ্ছি। URLটা হচ্ছে তোমার ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে? তো আমরা এটার একটা উদাহরণ দেখি। আমাদের ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা URL জিনিসটা আসলে কি। এই যে আমরা এখানে দেখছি না, এই যে w3schools.com/html, এরপরে হচ্ছে html_basic.asp, মানে এটা এই ওয়েবসাইটটা ASP নামে আলাদা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়েছে। ঠিক আছে? তো এখন এই পুরো ওয়েবসাইটের এই যে লিঙ্কটা আছে, এই পুরো লিঙ্কটাকে কপি করলে এই লিঙ্কটাকে বলা হয় URL। ঠিক আছে? এই লিঙ্কটাকে বলা হয় URL। হ্যাঁ, এখন তুমি মনে করো এই যে এই লিঙ্কটা কার ভিতরে দিবে? এই লিঙ্কটা দিবে হচ্ছে হাইপার রেফারেন্সের ডাবল কমা কন্ডিশনের ভিতরে পেস্ট করে দিবা। দেওয়ার পর এটাকে ক্লোজ করবা। ক্লোজ করার পর তুমি এখানে লিখলা যে গো টু W3 স্কুল, মানে তুমি তাকে বলে, ইউজারকে বলে দিলা যে তুমি কি W3 স্কুলে যাইতে চাও, তাহলে এখানে ক্লিক করো। ঠিক আছে? তো আমরা এখানে ইয়ে করলাম, রিফ্রেশ দিলাম। সরি, আমাদের এই ফাইলটা ওপেন হয়নি। এই যে দেখো, একটা হলো ক্লিক হিয়ার টু গো টু গুগল, আর একটা হলো গো টু
W3 স্কুল। W3 আমরা school। এটাকে নিচে আনার জন্য এখানে একটা ট্যাগ ব্যবহার করি হলো BR ট্যাগ। BR মানে হলো ব্রেক। ব্রেক মানে হলো আগে এই লেখাটা যে এক লাইনে আছে এই লাইন থেকে নিচে লাইনে নামাই দিবে কে? ব্রেক ট্যাগটা। দেখো এখন এই যে একই লাইনের ভিতরে দোনোটা লিংক আছে, এখন এই যে রিফ্রেশ দাও আলাদা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু একটা আরেকটার সাথে লেগে আছে। ব্রেক তাইলে আরেকটা ব্রেক দাও, কপি করো, আরেকটা ব্রেক দাও নিচে, হ্যাঁ দুইটা ব্রেক দাও, ঠিক আছে, মানে যতটা দিবে তত লাইন নিচে নেমে যাবে, সোজা কথা হলো এটা। এবার দেখো এখানে এই যে এই লেখাটার উপরে নিচে খালি জায়গা চলে আসছে, দেখছো? এবার এই যে তুমি গো টু W3 স্কুলে ক্লিক করো, তোমার নিয়ে গেছে কোথায়? W3 স্কুলের ওয়েবসাইটে নিয়ে গেছে। এখন একই ফেজের ভিতরে লোড হয়ে গেছে, দেখছো একই ট্যাবের ভিতরে আছে, তাই না? এখন আমরা তাকে বলে দিব যে তুমি নতুন একটা ট্যাব নিবে, ঠিক আছে? আমরা এখানে লিখলাম হলো টার্গেট, টার্গেট দিয়ে লিখলাম হলো আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে নতুন একটা ব্ল্যাঙ্ক ট্যাবে ওপেন হবে। আমরা এখানে ক্লিক করলাম, দেখো নতুন আরেকটা ট্যাবে ওপেন হয়েছে সেই, ঠিক আছে? বুঝতে পারছো? তো এটা হলো অ্যাঙ্কর ট্যাগ, মানে এটাই হলো HTML এর লিংক। বুঝা গেছে লিংক? তারপরে তো দেখি না, এটা আবার একটু দেখা যাবে। মানে এই যে লিংক করা আর কি, ওয়েবসাইটকে লিংক করা। একটু দেখ লিংকটা। মনে করো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিংক আপ করতে হয়। এই হলো অ্যাঙ্কর ট্যাগ শুরু, ঠিক আছে? তারপর হলো HEREF, এটা হলো একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের কাজের পরিধিটাকে বাড়িয়ে দেয়। অ্যাট্রিবিউটের কাজ কি? তাদের পরিধিটা বাড়িয়ে দেয়। দেখো অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ হ্যাঁ, এটা মিনিং কি? HREF মানে হলো হাইপার রেফারেন্স। H তে হলো হাইপার আর REF তে মানে হলো রেফারেন্স। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, এই যে কমেন্টের ভিতরে, তাহলে দেখবা কমেন্ট দেখা যায় তো না? HREF ইকুয়াল হলো হাইপার রেফারেন্স। আরে কমেন্টটা তো এই জায়গায় শো হবে না, এটা তো মানে না, এই যে দেখো তোমার এই লেখাটা, তোমার এই যে কপি করো, সেভ করো, ব্রাউজারে যাও, এখানে কোনো কমেন্ট শো হচ্ছে কিনা? শো হচ্ছে? না না, শো হচ্ছে না, ঠিক আছে? কমেন্টটা শো হয় না। আচ্ছা আমরা ওই মূলত তোমাকে অ্যাঙ্কর ট্যাগটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা হলো অ্যাঙ্কর, HREF হলো হাইপার রেফারেন্স। এটার ভিতরে তোমার ওই যে লিঙ্কটাকে কপি করে দাও। আমাদের এটা লিঙ্ক এটা না, এটা হলো আমাদের ট্যাগ, ব্রেক ট্যাগ। আমাদের লিঙ্কটা হচ্ছে, ধরো আমরা এই লিঙ্কটা কপি করব, ঠিক আছে? এই লিঙ্কটা কপি করলাম, কপি করে হাইপার রেফারেন্সের ভিতরে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম হলো টার্গেট। টার্গেট দিয়ে এখানে আন্ডারস্কোর, শিফট চেপে ধরে ওই যে হাইফেনের জায়গায় ক্লিক করলে আন্ডারস্কোর এইটা আসবে, ঠিক আছে? আন্ডারস্কোরের পরে লিখবে হলো ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে খালি, মানে খালি একটা ট্যাব ওপেন হবে, ওই ট্যাবের ভিতরে W3 স্কুল এই পেজটা ওপেন হবে, ঠিক আছে? তাহলে অ্যাঙ্কর ট্যাগ লেখা শেষ। এরপরে এটাকে কি করো? ক্লোজ করো। ক্লোজ করার পরে এখানে লেখো তুমি ইউজারকে এখান থেকে কি দেখাতে চাচ্ছ। গো টু W3 স্কুল, ওকে? এবার তুমি আবার ব্রাউজারে যাও, এই যে গো টু W3 স্কুল ক্লিক করো, নতুন আরেকটা ট্যাবে কি হয়ে গেল? W3 স্কুলের ওয়েবসাইট ওপেন হয়ে গেল। এটাই হলো লিংক আপ। এরপরে হচ্ছে HTML এর ইমেজ, ঠিক আছে? HTML ইমেজ, কিভাবে তুমি ইমেজ ব্যবহার করবা। এখন ইমেজ ব্যবহার করতে হলে তোমার এখানে একটা কাজ করতে হবে। যেমন আমরা এটার ভিতরে মনে হয় আমাদের ফাইলটাকে রাখছি, ইন্ডেক্স না, এটা না, টেস্টের ভিতরে রাখছি, হ্যাঁ এটার ভিতরে আছে। তো আমরা এখানে একটা ফাইল করি, আমরা ইমেজ রাখার জন্য একটা ইমেজ আনবো, ইমেজটাকে শো করাবো।
এটা ফাইলের নাম দিলাম ইমেজ, IAMAGE, ইমেজেস, ইমেজ ইমেজেস। ওকে, তো ইমেজেসের ভিতরে আমরা একটা ছবি আনি। কি ছবি আনা যায়? কোরআন শরীফের ছবিটা আনি। ঠিক আছে, এই ছবিটা আনি রাখলাম। ওকে, তো এই ছবিটাকে আমরা রিনেম করে ছবিটার নামটা কপি করে নিই আগে। নট রেসপন্ডিং। ওপেন হইতে তো কোন হয়ে গেছে কম্পিউটার পুরো দিন ওপেন, তো কালকে রাত এখনো বন্ধ হয়নি, এই জন্য একটু কপি করে নিলাম। এই যে নামটা আছে, আর ফরম্যাটটা কি, ফাইলের ফরম্যাটটা খেয়াল রাখবে। ফাইলের ফরম্যাটটা হলো PNG, তাহলে এটা পুরোটা কপি করে নিবে। ঠিক আছে, কপি করে নিয়ে এবার এখানে এই যে ব্রেক ট্যাগের ভিতরে একটা ইমেজ ট্যাগ নাও, IMG, ইমেজ। ইমেজের সংক্ষিপ্ত রূপ হলো IMG। এরপরে HRC মানে হলো সোর্স, সোর্স মানে হলো উৎস, মানে ইমেজটা কোত্থেকে আসবে। তো এখানে এন্টার দাও, এন্টার দিলে সোর্সটা আসবে। তো আমাদের ইমেজটা কোথায় আছে? আমাদের ইমেজটা আছে ডেস্কটপে, টেস্ট নামের একটা ফোল্ডারে। ওই ফোল্ডারের ভিতরে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে আমাদের এই ইমেজটা আছে। তাহলে আমরা ধর্ম কাকে? ধর্ম হলো ইমেজেসটাকে। তাহলে আগে আমরা লিখি এটার ভিতরে IMAGES, ইমেজেস স্ল্যাশ আমাদের ফাইলের নাম আমরা তো কপি করে রাখছি, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এবার আমরা Ctrl+H দিয়ে সেভ করলাম। দেখি আমাদের ব্রাউজার, এখানে আমাদের এই যে কম্পিউটার চলে কোরআনের ছবিটা চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এই ইমেজ ট্যাগটাকে ধরলাম, বা আমরা এটার ভিতরে ইনলাইন CSS করি, স্টাইল একটা অ্যাট্রিবিউট নিলাম, নিয়ে এটার উইথ মানে দৈর্ঘ্য প্রস্থ বলে দিই। উইথ বলে দিয়ে হচ্ছে 200 পিক্সেল, সেমিকোলন দিয়ে শেষ করলাম। হাইট মানে উচ্চতা বা লম্বা, হাইট দিলাম হচ্ছে 200 পিক্সেল। ওকে, তারপরে সেমিকোলন দিয়ে এই প্রপার্টির ভ্যালুটাকে কমপ্লিট করে দিলাম, স্টেটমেন্টটা কমপ্লিট করলাম। তারপরে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, যেহেতু PNG ইমেজ সেহেতু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি দিলাম হচ্ছে গ্রে টাইপের একটা কালার আছে, সেমিকোলন দিলাম, Ctrl+S দিয়ে সেভ দিলাম। ঠিক আছে, এখন দেখো এই ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, আর ইমেজটা 200x200 হয়ে যাবে। দেখছো? এখন তুমি হাইটটা আরো বাড়াই দাও, 400 দাও, হাইটও 400 দাও। দেখছো বড় হয়ে গেছে না? এখন এই ইমেজের এখানে ভিতরে অ্যালাইন আইটেম দাও, অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার মানে আইটেমটাকে সেন্টার। আচ্ছা, এটা অ্যালাইন আইটেম ধরবে না, এটা অ্যালাইন আইটেম না দিয়ে শুধু অ্যালাইন না, অ্যালাইন সেল, টেক্সট অ্যালাইন। যদি এটা টেক্সট না দেখি তারপর এটা ধরে কিনা, ধরে নাই, কারণ এটা তো টেক্সট না, এটা তো একটা ইমেজ। আমরা এখানে শুধু অ্যালাইনটা দিই, অ্যালাইনটা ধরতেছে না, তাইলে আমরা এখানে মাঝখানে নেওয়ার জন্য আরেকটা বই আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। দেখতেছি এটা মাঝখানে নেওয়ার জন্য কি করা যায়। আচ্ছা, এটা তো ইমেজ ট্যাগ, ঠিক আছে, কিন্তু আচ্ছা টেক্সট অ্যালাইন কন্টেন্ট সেন্টার, এটা সেন্টারে যাচ্ছে না, এটা কি
আচ্ছা, আমরা সবগুলো ফর্মুলা ইউজ করছি। এখানে আমরা কিন্তু একটা ট্যাগ দিয়ে নিয়ে যেতে পারি, একদম সিম্পল একটা ট্যাগ, সেটা হলো সেন্টার ট্যাগ। ঠিক আছে, এই যে সেন্টার ট্যাগ শুরু এবং শেষের মাঝখানে ইমেজটাকে পুরোটাকে কপি করে নিয়ে যাও, কাট করে নিয়ে যাও, এটার ভিতরে দিয়ে দাও। এবার দেখো এটা মাঝখানে চলে গেছে, দেখছো? এটাকে নিতে হইলে কিন্তু এটাকে তুমি আরেকভাবে নিতে পারবে, সেটা হইলো এখানে তুমি একটা ডিপ ব্যবহার করবে, ডিপ। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা ইনলাইন সিএসএসটা দেখি। আমরা এই যে এখানে ভিতরে লিখি ডিপ আইএমজি, মানে ডিপের ভিতরে ইমেজ, প্রথমে ডিপকে ধরবে, ডিপের পরে ধরবে কাকে, ইমেজকে ধরবে। ইমেজকে ধরার পর আমরা এখানে বলে দিলাম যে অ্যালাইন আইটেমস হচ্ছে সেন্টার। দেখি ডিপ দিয়ে ধরলে যায় কিনা, দেখতেছে না। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাও যাচ্ছে না। তাহলে আমরা অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন সেল সেন্টার, দেখি এটা দিয়ে যায় কিনা, এটাও ধরতেছে না। ডিভের ইমেজ, আচ্ছা দাঁড়াও, এটা আমি ভুলে গেছি। আমরা যখন কোনো কিছু পারবা না, ঠিক আছে, কোনো কিছু পারবা না অথবা কোনো কিছু বুঝবা না, তখন গুগলের সাহায্য নেবে। যেমন আমরা এখানে লিখলাম যে হাউ টু make image text center, it can easily centered by adding text align center। আচ্ছা, এটাকে টেক্সট অ্যালাইন দিয়ে করার জন্য বলতেছে আর কি। তাহলে আমরা এটাতে টেক্সট অ্যালাইন দিয়ে দেখি, টেক্সট অ্যালাইন সেন্টার, যদি হয় আর কি, হয় নাই। এই ইমেজটাকে সেন্টার নেওয়ার জন্য এরা কি ব্যবহার করছে, ক্লাস সেন্টার। দেখছো এখানে এরা মার্জিন লেফট টেবুলার, মানে যে মার্জিন লেফট আর রাইটটাকে ব্যবহার করছে। ঠিক আছে, আমরাও ব্যবহার করি। আমরা ডিসপ্লে দিলাম হচ্ছে, এটা কি ডিসপ্লে টেক্সট ইউজ করছে না, ডিসপ্লে ব্লক। ব্লক মানে বুঝো, পুরো লাইনটাকে কপি করে নিয়ে যাবে আর কি। তো এখন মার্জিন লেফট এবং মার্জিন রাইট, মানে মার্জিন বাম দিক থেকে কি নিবে, অটো যতটুকু নেওয়া যায়। ঠিক আছে, এরপরে মার্জিন রাইট, মার্জিন রাইট। ওকে, মার্জিন রাইট হবে কি সেম অটো। ওকে, ডানে বামে অটো করে দিব। এবার দেখো মাঝখানে চলে আসছে। ঠিক আছে, এখন তুমি উইথ দাও 50% দাও। তাহলে ওই যে এখানে ইমেজের ভিতরে যে স্টাইলটা করছো, এখান থেকে কিছু জিনিস বাদ দিয়ে দিতে হবে। পুরাটা বলতে আমরা এখানে হাইটটা বাদ দিয়ে দিলাম, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা রাখলাম। যেহেতু আমরা ক্লাস ইউজ করতেছি, সেহেতু আমাদের এখানে এটার প্রয়োজন নাই, আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা আমাদের ইনলাইন সিএসএস এর ভিতরে, বুঝতেছো? না না, এখন তো বাদ দিয়ে দিছি ওইটা।
ওইটা বাদ। হ্যাঁ ওইটা বাদ দিয়ে এখন এই যে এখানে করতেছি ইনলাইন মানে উপরে করতেছি, দেখছো উইথ 50% হয়ে গেছে, কিন্তু ওই যে হাইট বলে দেওয়া হয় নাই, ইমেজের হাইট যতটুকু আছে ততটুকু নিয়ে নিছি। তো এখন তুমি হাইট বলে দাও 10%, 20% বলো, দেখছো? জি এখন এই যে বর্ডারটাকেও তুমি ইয়ে করতে পারবে, বর্ডারটাকেও মনে করো গোল করতে পারবে। বর্ডার গোল করার জন্য হলো বর্ডার রেডিয়াস 50%, একদম পুরো মানে সার্কেল হয়ে যাবে, দেখো মানে বৃত্তের মতো হয়ে যাবে, দেখছো? আমরা এটা না দিয়ে আমরা এখানে দিই হচ্ছে 20 পিক্সেল পার্সেন্ট দিলে, এই যে 20 পিক্সেল দিলে এরকম আসবে। এখন সুন্দর দেখাচ্ছে না? এটাই তো দেখ। ওকে, তো এই হলো তোমার ইমেজের ব্যবহার, বুঝতে পারছো? জি স্যার। আমরা HTML এর বেসিকে ছিলাম, এরপরে HTML এর সোর্স তো বুঝতে পারছো না? জি এরপরে HTML এর এলিমেন্টস। HTML এলিমেন্টস এর অভাব নাই, এলিমেন্টস গুলো যে ট্যাগ দিয়ে শুরু হয়, ট্যাগ মাঝখানে যেগুলো থাকে সেগুলো হলো কন্টেন্ট থাকে, ঠিক আছে? এখানে মনে করো অনেক রকমের HTML এলিমেন্ট আছে, হেডিং 1, প্যারাগ্রাফ, ব্রেক, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলো আমরা এখানে মনে হয় একটা দেখছিলাম, এই যে এখানে HREF হাইপার রেফারেন্স, এটা আমরা ব্যবহার করছি, এটাও একটা অ্যাট্রিবিউট। তারপরে ইমেজের ভিতরে এই যে সোর্স নামে একটা ব্যবহার করলাম, এটাও একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? তারপরে এই যে উইথ, এটাও অ্যাট্রিবিউট। হাইট যেটা, এটাও অ্যাট্রিবিউট, ঠিক আছে? জি স্যার। এখন দেখো এই অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে হলো ইমেজের মানে একটা ট্যাগকে আলাদাভাবে মানে করা, মানে একটা ট্যাগের বেসিক যে বৈশিষ্ট্যটা আছে ওইটা বৈশিষ্ট্যটাকে বাড়ানো, ঠিক আছে? যেমন ধরো এখন তুমি যে এখানে যে ক্লাস নামের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছো, এটা ব্যবহার করার কারণে তুমি এই হেডিংটাকে, এই হেডিং 1টাকে আরো 4-5টা হেডিং 1-এর থেকে আলাদা করে ফেলতে পারতেছো, ঠিক আছে? এখন যদি তুমি এই অ্যাট্রিবিউটটা ইউজ না করতে তাহলে কিন্তু এটা তো করতে পারতে না, ঠিক আছে না? তার মানে এই অ্যাট্রিবিউটটা কি করছে, আমার এই যে ট্যাগের কাজের পরিধিটাকে বাড়াই দিচ্ছে, ঠিক আছে? যেমন ধরো, হ্যাঁ মানে বৈশিষ্ট্যটাকে মানে বাড়িয়ে দিচ্ছে, সোজা কথা হচ্ছে এটা। এখন দেখো এই ইমেজের ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, ALT, অল্টার, হ্যাঁ? তো এটার ভিতরে আমরা লিখলাম হইলো কুরআন, হ্যাঁ, QURAN, এখন দেখো এই অল্টার ট্যাগের কি কাজ, দেখো আমরা কন্ট্রোল A দিয়ে সেভ করলাম, আমরা যখন ইমেজটার উপরে মাউস পয়েন্টারটা রাখবো তখন সে বলে দিবে এটা কি। দেখাচ্ছে না, আচ্ছা আমরা সাইডে ব্যবহার করি, অল্ট হচ্ছে ফটো, মানে এখানে যে এটার ভিতরে যে লেখাটা লিখবে মাউস পয়েন্টার রাখলে ওই জায়গার উপরে ওই জিনিসটা দেখা যাবে। দেখাচ্ছে না কেন? আরেকগুলো সমস্যা আছে নাকি? কোন জায়গায় সমস্যা আছে নাকি? না কোনো সমস্যা নেই, কেন দেখাচ্ছে না বুঝতেছি না। নাকি এডিটরে সমস্যা আছে নাকি? না এডিটরে কোনো সমস্যা নেই, সবগুলো ঠিক আছে। আচ্ছা আমি এখানে একটা ওয়েবসাইট দাঁড়াও, ইন্টেরিয়র, এই ওয়েবসাইটের ভিতরে দেখাচ্ছি তোমাকে অল্টার ট্যাগের কাজটা। এখানে আমাদের এখানে রেজাল্টটা দেখাচ্ছে না, কিন্তু এই ওয়েবসাইটে গেলে একটু করে রেজাল্টটা দেখতে পাবে।
এটা আমার করা আর কি এই ওয়েবসাইটটা, এটা ইন্টেরিয়র কোম্পানি, এখনো লোড হচ্ছে একটা মিনিট। কোন কোম্পানি স্যার? ইন্টেরিয়র, এটা একটা ইন্টেরিয়র, কোন কোম্পানি? এটা একটা ইন্টেরিয়র কোম্পানি আর কি, মানে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে। সোজা কথা হচ্ছে এই যে ইমেজগুলোর উপরে তুমি মাউস পয়েন্টার রাখলে সে বলে মানে মাউস পয়েন্টার বরাবর একটা লেখা চলে আসবে, ঠিক আছে? জি জি, এর নামটা চলে আসবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে নামটা শো করা হবে মাউস পয়েন্টার সাথে। হ্যাঁ মানে ওই যে তুমি অল্টার ট্যাগের ভিতরে যে নামটা রাখছো ওই লেখাটা শো হবে। এটা কেন এমন হচ্ছে বুঝতেছি না। এই যে শেয়ার ইমেজ আছে না, এইরকম একটা মানে এরকম ব্যাকগ্রাউন্ড থাকবে না, হ্যাঁ এরকম ব্যাকগ্রাউন্ড থাকবে না, এরকম একটা লেখা চলে আসবে। এটা হলো অল্টার ট্যাগের মানে এই যে অ্যাট্রিবিউটের কাজ। এই যে অলরেডি কোনো আলাদা নাম আছে নাকি নাকি শুধু ওইটাই আইডেন্টিফাই? না না না, এই দেখো আমরা এখানে এএলটি দেখছো, এটা হলো একটা অ্যাট্রিবিউট। এই যে দেখছো এখানে খেয়াল করছো এই যে এএলটি এটার ভিতরে লেখছে কি সান, ঠিক আছে? তখন ওই যে ওই জায়গাটার উপর যখন তুমি মাউস পয়েন্টার রাখবা তখন এখানে সান, এই যে এরকম সান লেখাটা যেরকম শো হয়েছে না এরকম একটা লেখা চলে আসবে সান, ঠিক আছে? এইটাই, এটা যে কোনো একটা কারণে হয়তো দেখাচ্ছে না, কিন্তু এখানে আমাদের কোনো এরর নাই, সোজা কথা হচ্ছে এটা। যাই হোক আজকে আমরা ক্লাসটা এই পর্যন্ত রেখে দিই। ইয়ে করো আকরাম, তুমি এই কাজগুলো একটু প্র্যাকটিস করো, হ্যাঁ প্র্যাকটিস করে আমাদের ইয়েতে দিও, এই যে মেসেঞ্জার গ্রুপে স্ক্রিনশট দিও, হ্যাঁ স্ক্রিনশট করে দেব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম।